যদি এইটুক ফ্র্যাকশন ডিফারেন্স হয়, তাহলে আমাদের এই ইউনিভার্স এবং আমরা লাইফ কোনোদিনই হইতো না। সিম্পল। আবার যদি আমাদের যে এক্সপান্ডিং ইউনিভার্স যে এক্সপান্ড করতেছে, সেই এক্সপান্ডের যে রেট, সেই কসমোলজিক্যাল কনস্ট্যান্ট, সেইটাও যদি স্লাইটেস্ট যদি চেঞ্জ হইতো, তাহলে হয় স্পিড আপ হইতো অথবা থিন হইতো এবং লাইফ পারমিটিং হইতো না। সেম থিং মাস এনার্জির বেলায়, প্রত্যেকটা এলিমেন্টের যে হাইড্রোজেন বলেন, কার্বন বলেন, যাই বলেন, এর যে মাস, এর যে এনার্জি, এইখানেও যদি স্লাইটেস্ট ডিফারেন্ট হয়, তাহলে এই যে আমরা কোনোদিনই লাইফ পারমিটেড হইতো না। আচ্ছা, আপাতত এটুকু দিলাম আর কি। এখন আমার মনে হয় সময় প্লাস জি, আপনার সময়ও শেষ হয়ে গেছে, 10 মিনিট। রায়হান ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি এখন, আপনাকে আমি মিউট করব। রাহুল ভাইয়ের মিউটটা খুলবো এবং উনি 10 মিনিটস বলবে। আমি এখানে পিকের এটা মানে ঠিকঠাক টাইমিংটা আসতেছে না, তো আমি হিসাব রাখতেছি, অডিয়েন্স হিসাব রাখতেছে, সমস্যা নাই। আমি যখন লাস্ট 3 মিনিটসের আগে আমি রাহুল ভাইকে হাত দিয়ে ইশারা দিব এবং বলবো যে 3 মিনিটস বাকি। জি, খান সাহেব আসতেছে, আপনার মিউট খুলতেছি। আপনার মিউট আমি খুলতে পারতেছি না কেন, বুঝলাম না। খান ভাইয়ের মিউট খুলতে পারতেছি না। আচ্ছা, ওয়েট করেন। ওকে। খান ভাই, আপনি আপনার মিউট খোলেন নিচ থেকে। আমি অল আনমিউট করে দিছি। খান ভাই। আচ্ছা প্লিজ, আসসালামু আলাইকুম সবাইকে ভাই। রায়হান ভাই এবং ওই যারা আসছেন ডিবেট করতে, দয়া করে আপনারা চেষ্টা করবেন কি বাংলা বলতে, কারণ এখানে অনেকেই আছি আমরা যারা ইংরেজি অত ভালো বুঝি না, ঠিক না? তো চেষ্টা করবেন আর কি যতটুকু সম্ভব বাংলা বললেন। তাহলে ধন্যবাদ এতটুকুই বলার জন্য। আমি সরি ফর ডিস্টার্ব। ফুতুল্লাহ ভাই, আপনি আপনার কাজ করেন। সরি। ওকে, অসুবিধা না, আমি আবার সবাইকে মিউট করতেছি। জি। হ্যালো। জি, রাহুল ভাই বলেন। জি, আপনার আচ্ছা, সময় আমি কি শুরু হচ্ছে। আমি হ্যাঁ, হ্যাঁ, বলেন। আচ্ছা, তাহলে আমি কি বলা শুরু করবো? জি, জি, আপনার সময় 10 মিনিট। আপনার টাইমটা আমি হিসাব রাখছি। জি, আপনার সময় এখন থেকে স্টার্ট। জি, বলেন। আচ্ছা, খুবই সুন্দর কথা বলেছেন আমাদের এরশাদ রায়হান ভাই। কিন্তু তার প্রতি কথাতেই, তার প্রতিটা যুক্তিতেই আমার মানে বিরোধিতা করছি আমি। তার প্রথম যুক্তি যে সৃষ্টি আছে যেহেতু, তার সৃষ্টিকর্তা রয়েছে। তো তিনি যখন বলছেন যে সৃষ্টি বলে কোনো কিছু আছে, সৃষ্টির একটা নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে, সেটা হচ্ছে এক্স নিহিলো থেকে আপনার কোনো কিছু এক্সিস্টেন্সে আসা। এক্স নিহিলো বলতে দেয়ার ইজ নাথিং দেয়ার, এবং সেটা থেকে এক্সিস্টেন্সে কোনো কিছু আসলে তাকেই সবে সৃষ্টি বলা হয়। আর আমরা যেটা ইউনিভার্সের মধ্যে দেখে থাকি সেটা এক্স ম্যাটারিও থেকে এক্স ম্যাটারিও। ঠিক আছে? তো তিনি যখন বলছেন যে সৃষ্টি হয়েছে, তাই জন্য সৃষ্টিকর্তা আছে, সৃষ্টিকর্তা রয়েছে, তো তাকে প্রথমে প্রমাণ করতে হবে যে দেয়ার ইজ এ ক্রিয়েশন। হ্যাঁ, যে এক্স নিহিলো থেকে কোনো কিছু এক্সিস্টেন্সে আসতে পারে। এবং তিনি যদি এটা না প্রমাণ করতে পারেন, তাহলে পুরোপুরি তার শুধুমাত্র এটা একটা অ্যাজাম্পশন হয়ে রয়ে যাবে, যেটাকে আমরা বলে থাকি আনওয়ারেন্টেড অ্যাজাম্পশন ফ্যালাসি। বা যদি কেউ বলে যে এর পিছনে এর আগে আমরা কোনো কিছু জানি না, যে আমাদের ইউনিভার্স কি করে এলো, তাই জন্য এটার পিছনে গড দরকার, সেটা হয়ে গড অফ দ্য গ্যাপস ফ্যালাসি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি বললেন প্রবাবিলিটির কথা। খুব সুন্দর কথা বলেছেন। হ্যাঁ, তো প্রবাবিলিটির ব্যাপারে যদি কেউ বলে যে প্রবাবিলিটি কম, এত কম, এটা এরকম ভাবে চলে আসলো, প্রবাবিলিটি কম হলেও কোনো কিছু আসা সম্ভব। তো প্রবাবিলিটি কম হলেই যে কোনো কিছু আসা সম্ভব নয়, এটা বলাটা আশা করি ভুল জিনিস। হ্যাঁ, আমাদের দুনিয়াতে অনেক কিছু প্রবাবিলিটি আছে যার প্রবাবিলিটি খুবই কম, বাট স্টিল আমরা সেটা পেয়ে থাকি। তো তিনি যখন বলছেন যে প্রবাবিলিটি কম থাকা সত্ত্বেও, ঠিক আছে, আমরা এখানে এসেছি, এটা কোনো রকম অ্যাক্সিডেন্ট হতে পারে না, হ্যাঁ, বা এটা কোনো কিছু হতে পারে না। আমরা আমরা বিভিন্ন সময় দেখি যে ইউনিভার্সের ক্ষেত্রে আমাদের যে বলা হয় গোল্ডি লক জোন কাকে বলা হয়? এমন একটা জোন যেটা নক্ষত্র এবং গ্রহের মধ্যে একটা এমন একটা ডিস্টেন্স প্রদান করে, সেই ডিস্টেন্সের মধ্যে কোনো যদি প্ল্যানেট থাকে, তখন সেই প্ল্যানেটে প্রাণের সম্ভাবনাটা সব থেকে বেশি থাকে। ঠিক আছে? হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখতে পারি যে আমাদের প্রবাবিলিটিটা অনেক কম ছিল, বাট স্টিল আর্থের মধ্যে আমরা পেয়েছি। এবং যেহেতু আমরা এখনো হোল ইউনিভার্স কোনো সময় এক্সপ্লোর করতে পারিনি,
এটা পারা আদৌ সম্ভব হবে কিনা এটা আমরা জানি না। তো সেক্ষেত্রে যে আদৌ অন্য কোনো প্রাণে অন্য কোনো জায়গায় প্রাণ নেই এটা বলাটাও আমাদের কাছে একটা অ্যাজাম্পশন হয়ে যাবে, এবং প্রাণ আছে বলাটাও একটা অ্যাজাম্পশন হয়ে যাবে। দেন উই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। তৃতীয় 3 নম্বর তিনি পয়েন্ট রেখেছেন স্পিরিচুয়ালিটি। তো খুবই সুন্দর কথা তিনি বলেছেন স্পিরিচুয়ালিটি। তো স্পিরিচুয়ালিটির যখন তিনি কথা বলছেন, তো ফার্স্ট অফ অল দেয়ার ইজ নো প্রুফ। তিনি কোনো প্রুফ দেননি এখানে স্পিরিচুয়ালিটি বলে বা স্পিরিট বলে কোনো কিছু আছে কিনা, স্পিরিচুয়ালিটি বলে কোনো 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 কিছু কিভাবে তাহলে সম্ভব। ফার্স্ট অফ অল তাকে প্রমাণ করতে হবে যে স্পিরিট বলে কোনো কিছু রয়েছে। সেটা যদি না প্রমাণ করতে পারে, তো স্পিরিচুয়ালিটি বলে কোনো কিছু আছে এবং তিনি যদি এটা প্রমাণ না করতে পারে কোনো রকম লজিক্যাল আর্গুমেন্ট দ্বারা, কোনো একটা এ প্রায়োরি আর্গুমেন্ট দ্বারা, বা একটা কোনো এম্পেরিক্যাল এভিডেন্স দ্বারা, দেন আই থিঙ্ক এটা যা শুধুমাত্র একটা ফুলিশ আলোচনা হবে। দেন তিনি বললেন যে ডিজাইন, খুব সুন্দর কথা, আমাদের ইউনিভার্সটা এমন ভাবে ডিজাইন হয়েছে যে এইখানে গ্র্যাভিটি এতটা পরিমাণ, এইখানকার ডিস্টেন্স এতটা পরিমাণ, ঠিক আছে। হ্যাঁ, আমাদের যে কতটা লাইট ইয়ার্স দূরে, উনি খুব একটা কথা বলেন, ঠিক আছে। তো ব্যাপারটা যদি আমি দেখি যে আমাদের ইউনিভার্সের ডিজাইনের ব্যাপার, তো আই ডোন্ট থিঙ্ক যে আমাদের ইউনিভার্সটা সেরকম ধরনের সেই একটা আহামরি একটা ডিজাইন রয়েছে যেখানে আমরা ইয়ে করলে, আমরা কিন্তু জানি আমাদের আর্থের মধ্যেই বিভিন্ন জায়গায় ইভেন গ্র্যাভিটির ডিফারেন্স রয়েছে, স্টিল কিন্তু সেখানে কিন্তু থাকা সম্ভব। ইভেন আমরা দেখেছি আমাদের যে ইয়েরা রয়েছে, অ্যাস্ট্রোনটরা রয়েছে, তারা স্পেসে থাকে, সেখানেও কিন্তু তারা বেঁচে থাকে, ঠিক আছে। সেখানে কিন্তু গ্র্যাভিটি অনেক পরিমাণ কম হয়, কিন্তু তার জন্য কি হতো, আমাদের বিবর্তনটা আলাদাভাবে হতো। তাহলে মানে স্পেসে গেলে কোনো অ্যাস্ট্রোনট যদি বেশি দিন থাকে তার হাড়টা ক্ষয়প্রাপ্ত হয়, মানে বোন ডেন্সিটি তার কমে যায়। তেমন ধরনের হয়তো বিবর্তনটা আমাদের চেঞ্জেস হতো। এবার যদি বলে যে ডিস্টেন্স, যে একটা কোনো আমাদের নক্ষত্র থেকে ডিস্টেন্সটা এতটা হলে কি হতো, বা এর থেকে হালকা 1 ইঞ্চি কম হলে বা 1 ইঞ্চি বেশি হলে কি হতো, ঠিক আছে। তার যদি সেটার কথা বলে, ঠিক আছে, তাহলে আমি বলবো যে যে 1 ইঞ্চি কম বেশি হলে সেরকম ধরনেরই আমাদের এরিয়াটা, মানে আমাদের যে প্রকৃতিটা একটু হালকা চেঞ্জেস হতো। তার জন্য এমন কিছু আহামরি আসতে যেত না। ইভেন আমাদের বিবর্তনটা সেরকম ভাবেই হতো। আমাদের শারীরিক গঠনগুলি হয়তো আলাদা হতো। যেমন আমরা বিভিন্ন ধরনের জিনিসগুলি দেখতে পারি, যেমন আমাদের ইন্ডিয়ান কন্টিনেন্টের দিকে বা আফ্রিকান দিকে আমরা দেখতে পারি যে গায়ের মধ্যে মেলানিন বেশি থাকে, সূর্যের রোদটা বেশি পরিমাণ শোষণ করার জন্য। আবার অন্যদিকে দেখতে পারি যে সেখানে আবার তাদের গায়ের রং ফর্সা থাকে, কারণ তাদের এই জিনিসটার অতটা প্রয়োজন হয় না শীত প্রধান দেশগুলির মানুষগুলির জন্য। তো এই হচ্ছে ব্যাপার। আর তিনি বললেন যে হোল ইউনিভার্সের মধ্যে, তিনি বারবার করে বলছেন হোল ইউনিভার্সের মধ্যে আমরা এইটা পাই না বা ওইটা পাই না বা এরকম কোনো কিছু পাই না। তো ফার্স্ট অফ অল এরশাদ রায়হান ভাইকে আমি এটাই বলতে চাইবো যে আমরা এখনো হোল ইউনিভার্স কভার করতে পারিনি, আমরা এখনো হোল ইউনিভার্স সম্বন্ধে জানতে পারিনি। আমরা শুধুমাত্র অবজারভেবল ইউনিভার্স সম্বন্ধে জানতে পেরেছি। ইভেন আমাদের যে লোকাল ইউনিভার্স আছে, এই মাল্টিভার্স আছে, সেটাও আমরা জানি না। যদি যদি ধরেও নিই যে আমাদের শুধুমাত্র লোকাল ইউনিভার্সটাই অ্যাকচুয়াল ইউনিভার্স, তারও আমরা যে সেটা কত বড় আদৌ সেটাও আমরা জানি না। আমরা শুধুমাত্র যেটা কথা বলি অবজারভেবল ইউনিভার্স নিয়ে। হ্যাঁ, তো আপনি যখন বলছেন হোল ইউনিভার্সের মধ্যে এটা পাওয়া যায় না বা হোল ইউনিভার্সের মধ্যে ওটা পাওয়া যায় না, তো এটা পুরোপুরি অ্যাজাম্পশন, আমরা এখন এক্সপ্লোরই করতে পারিনি। ইভেন আমরা অনেক প্ল্যানেট, অনেক কিছুর সম্বন্ধে আমরা কোনো আইডিয়া রাখি না, ঠিক আছে। ইভেন এটা যদি কেউ অ্যাজিউম করে না, তার পুরোপুরি একটা ফ্যালাইশিয়াস পজিশন, যে প্রি অ্যাজিউম করে নিচ্ছে জিনিসগুলো। আর তারপর তিনি বলেছেন কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট, এভরিথিং দ্যাট বিগেন টু এক্সিস্ট হ্যাজ এ কস্ট। তো ঠিক তিনি যদি বলেন যে এভরিথিং দ্যাট বিগ্যান টু এক্সিস্ট হ্যাজ এ কস্ট, হ্যাঁ, আমরা ইউনিভার্সের মধ্যে যেমন উইলিয়াম লেন ক্রিক এই ইয়েটা দিয়েছিল, আর্গুমেন্টটা দিয়েছিল, সেখানে আমরা দেখতে পেরেছি যে সন ক্যারো, তিনি যিনি তার সাথে আর্গুমেন্টের বিপক্ষে যিনি আর্গুমেন্ট করেছিলেন, মানে তর্কে জড়িয়েছিলেন, তিনি অলরেডি দেখিয়ে দিয়েছেন, শো করেছেন আমাদের কাছে। ইভেন আমরা এরকম ধরনের অনেক মডেল পাই যেখানে আমরা যদি একটা মডেলের ক্ষেত্রে যদি বলি যে ইউনিভার্স বিগ্যান টু এক্সিস্ট, ঠিক আছে, এবং তিনি বলেছেন একটা প্রমাণিত ইউনিভার্স বিজ্ঞান হয়েছে। ফার্স্ট অফ অল বিগ ব্যাং কোন রকম যে ইউনিভার্স বিগিন হয়েছে বা ইউনিভার্স শুরু বিগ ব্যাং, এই ব্যাপারটা নয়। আমরা যতটা পিছনে দেখতে পারি সেটা হচ্ছে কসমিক ব্যাকগ্রাউন্ড, সরি মাই মিস্টেক, আমরা যতটা পিছনে দেখতে পারি সেটা হচ্ছে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন পর্যন্ত, সেই অবস্থাটা পর্যন্ত দেখতে পারি। ইভেন অনেকে ভাবে হয়তো ইউনিভার্স একটা সিঙ্গেল পয়েন্ট থেকে ইয়ে হয়েছে, এক্সপ্যান্ড হয়েছে। আসল কথাটা এটা একটা সিঙ্গেল পয়েন্ট থেকে এক্সপ্যান্ড হয়নি, তার প্রতিটা পয়েন্ট থেকে
ইউনিভার্স এক্সপ্যান্ড হয়েছে। তো যখন কেউ বলে যে আম, জিনিসটা ইউনিভার্সের বিগিনিং হয়েছে, ইউনিভার্সের শুরু হয়েছে, ব্যাপারটা ওই রকম না যে ইউনিভার্স ওখান থেকেই শুরু হয়েছে। আমরা অতদূর পর্যন্ত জানতে পারি, আমাদের লিমিটেশন অতদূর পর্যন্ত। যদি কেউ একটা মডেল নিয়ে এসে বলে যে এখান থেকেই শুরু হয়েছে, বিগ ব্যাংটাই শুরু, তাহলে আমরা মোটামুটি যদি আমরা সার্চ করি, ইভেন যদি আপনারা গুগলেও যান, আপনি 17খানা আপনি প্রায় মনে হয় টোটাল, যাই হোক, আপনি চার থেকে ছটা তো এমনিই পেয়ে যাবেন আপনি গুগলে গেল নানান সায়েন্টিস্টদের যারা এই মডেলটা দিয়েছে যে ইউনিভার্সের কোনো এন্ডিং নেই, এরকম মডেল দিয়েছে। এটা পুরোপুরি মানে চলতেই আছে। তো ইটস ডিপেন্ড অন ইউ, আপনি কোন মডেলটাকে নিয়ে আপনি কাজ করবেন। তো ব্যাপার হচ্ছে, যদি তিনি বলেন ইউনিভার্সের বিগিনিং থাকতেই হবে, হুম, তো তার মানে তিনি এইটা বলতে চাইছেন যে ইনফিনিট রিগ্রেস ইজ ইম্পসিবল। যদি তিনি বলেন ইনফিনিট রিগ্রেস ইজ ইম্পসিবল, কারণ তার যার এই কথাটা যে ইউনিভার্সের বিগিনিং আছে, এটাই এনটেইলড করছে যে ইউনিভার্সটা ইনফিনিট রিগ্রেস হতে পারে না। তিনি যখন বলছেন ইউনিভার্সটা ইনফিনিট রিগ্রেস হতে পারে না, তো তার এগেনস্টে আমি একটা এ প্রায়োরি আর্গুমেন্ট চাই যেটা প্রুভ করে দ্যাট ইউনিভার্স কান্ট বি ইনফিনিট রিগ্রেস। হ্যাঁ, আর তার সব শেষে হচ্ছে ফাইন টিউনিং, তিনি যে কথাটা বলেছেন। তো তিনি যখন ফাইন টিউনিং কথাটা বলেছেন, তিনি বলেছেন ফাইন টিউনিং, আমি অলরেডি এটা ডিসকাস করে দিয়েছি যে আমাদের ইউনিভার্স কেন ফাইন টিউনিং নয়, ঠিক আছে? কারণ আমাদের ইউনিভার্সের মধ্যে অনেক রকম সমস্যা আমরা। রাহুল ভাই, হুম, আপনাকে একটু থামালাম, সরি বলছি, সরি ফর দ্যাট। আপনারা 2 মিনিট সময় আছে, জি বলেন। হুম, আচ্ছা 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 আমরা যখন ফাইন টিউনিং এর কথা বলি, তখন আমরা দেখতে পাই যে আমাদের ইউনিভার্স আসলে ফাইন টিউন নয়। হুম, কারণ আমাদের ইউনিভার্স ফাইন টিউন যদি হতো, তাহলে যে আমাদের লাইফগুলি হয়তো আরো ইউনিভার্স ফাইন টিউন হতো, তাহলে হয়তো আমাদের যে কন্ডিশনটা সেটা একরকম থাকতো। ধরে নেন যে একটা সূর্যের চারিপাশে এমন একটা পজিশনে পৃথিবীতে সারা সময় ধরে ঘুরছে, এত ফাইন টিউন করা, যেটা আমাদের একটা মনোরম একটা পরিবেশ দিচ্ছে। বাট উই ডোন্ট গেট ইট, আমরা সেরকম ধরনের পাই না। কারণ আমরা জানি যে একটা অন্যরকম শেপে আপনার কিন্তু পুরোপুরি ভাবে যে রাউন্ড শেপে কিন্তু ঘোরে না, মানে আর্থ কিন্তু ঘোরে না সূর্যের চারিদিকে। তো তার একটা ওভাল টাইপের শেপ রয়েছে। জি রাহুল ভাই, আপনাকে তো শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যালো, উনি কি আছে না নাই, আমি তো তাও বুঝতেছি না। রায়হান ভাই, রায়হান ভাই আনমিউট হন। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? কেউ একটা লাইক দেন প্লিজ। আমাকে কি কেউ সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি আছি। হ্যালো হ্যালো রাহুল, হ্যালো আমি শুনতে পাচ্ছি। হ্যালো হ্যাঁ, জি ওনাকে জি হ্যালো রাহুল ভাই, ওনার হ্যাঁ 1 হ্যাঁ, মিনিট আপনাকে শুনতে এখন পাই শোনা নাই। রাহুল যাচ্ছে। ভাই, আপনি আপনার আরো 1 মিনিট বলেন। হ্যাঁ, আপনি আরো বলেন, 1 মিনিট অসুবিধা নেই। বলেন। আপনার 1 মিনিট শুনতে 2 পাইনি মিনিট আমি। বলেন, 3 মিনিট আচ্ছা, বলেন, আমার কোনো আপত্তি নাই। আচ্ছা রাহুল ভাই, আপনি আরো 1 মিনিট বলেন। আপনাকে শোনা যায়নি। জি। হুম, আচ্ছা, তো আমাকে কি শোনা যাচ্ছে এখন ঠিকঠাক মতো? হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে যে আমাদের ইউনিভার্সের মধ্যে ফাইন টিউনিং, যদি কেউ বলে যে ফাইন টিউনিং আছে, হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে ফার্স্ট অফ অল, যদি ধরে নিলাম, যদি আমি দেখতে পাই না ফাইন টিউনিং পুরোপুরি হবে, আর যদি ধরেও নিই যে ইউনিভার্সটা ফাইন টিউনিং, যদি ধরে নিলাম, আমি পার্সপেক্টিভ যদি তার আর্গুমেন্টের ক্ষেত্রে আমি ধরেও নিলাম যে ইউনিভার্সটা ফাইন টিউনিং, তাহলে কেন সেটা ন্যাচারাল কজ হতে পারে না? হ্যাঁ, কেন সেটা একটা আপনার একটা এন্টিটি লাগবে, একটা আপনার থিঙ্কেবল এন্টিটি লাগবে, যে থিঙ্ক করতে পারে, একটা সচেতন সত্তা লাগবে। তো সেটা যদি তিনি প্রুভ করতে পারেন, দেন আই উইল বি গ্ল্যাড। হ্যাঁ, আর তাকে তাহলে প্রমাণ করতে হবে যে ওয়াই, যে ন্যাচারালি ভাবে এটা কেন এক্সিস্ট করতে পারে না। হুম, তাকে একটা এ প্রায়োরি আর্গুমেন্ট দিতে হবে যেটা প্রুভ করবে যে ন্যাচারালি কেন এটা এক্সিস্ট করতে পারে না। তো জাস্ট আমি এটা বলেই কথাটা শেষ করতে চাই যে তাই তিনি যে কটা দাবি করেছেন, তার ক্ষেত্রে তিনি কোনোটাই স্ট্যাবলিশ করেননি ফার্স্ট অফ অল। কারণ তিনি অনেক কটা আর্গুমেন্ট একসাথে রেখে দিয়েছেন, ঠিক আছে? এবং এটা প্রবলেমেটিক। আমরা যখন আলোচনা করি তখন একটা আর্গুমেন্ট নিয়ে আলোচনা করি, কারণ এই এক একটা আর্গুমেন্টের অনেকটা বড় করে ডিসকাস করতে হয়। এবং যদি কেউ 5-6টা আর্গুমেন্ট, ধরেন আমি একটা গড নেই, তার জন্য আমি যে 5-6টা আর্গুমেন্ট দিয়ে দিই,
আই থিঙ্ক দ্যাট উইল বি প্রবলেম্যাটিক। এবং সেক্ষেত্রে যদি তিনি তার পয়েন্টগুলিকে স্ট্যাবলিশ করেন, যে কোনো একটা এ প্রায়োরি আর্গুমেন্ট দিয়ে একটাতে পয়েন্টগুলিকে স্ট্যাবলিশ করেন, দেন ইট উইল বি মোর হেল্পফুল ফর মি। কারণ না হলে শুধুমাত্র এগুলি দাবিই থেকে যায়, এবং প্রমাণ ছাড়া তিনি প্রমাণ যদি না করেন বা লজিক্যালি এটা যে বিরুদ্ধে যে ইয়েগুলি আছে সেগুলিকে যে না করে, যদি ডেমলিশ না করে, যেমন আমি তার বিরুদ্ধে কথাগুলি বললাম যে যদি আপনার ইউনিভার্সের বিগিনিং থাকে, তার মানে এটাই এন্টেল করছে এটা ইনফিনিট রিগ্রেস পসিবল নয়। কেন ইনফিনিট রিগ্রেস পসিবল নয় সেটা তাহলে তাকে করতে হবে, হ্যাঁ, যে ইনফিনিট রিগ্রেস কোনোভাবেই পসিবল নয়। হ্যাঁ, তো সেটা যদি প্রমাণ করতে পারে, ইউনিভার্স ক্যান হ্যাভ বিগিন। ওকে রাহুল ভাই, আমার কি আপনাকে সময় অনেক শেষ? ধন্যবাদ। জি জি, আপনার সময় অনেক আগেই শেষ, তারপর আরো প্রায় 1.5 মিনিটের উপর আপনাকে দেওয়া হয়েছে। আপনি এখন মিউটে যাবেন, রায়হান ভাই কথা বলবো। আপনাকে আমি মিউট করছি এখন। জি রায়হান ভাই। হ্যাঁ হ্যাঁ, ডিবাং করতে চেষ্টা করছেন, এবং সবচেয়ে বড় কথাটা হইলো আমি যার সাথে আজকে ডিবেট করতেছি তার বিজ্ঞান সম্বন্ধে নলেজ হইলো অ্যাবসলিউট জিরো। I did not even give him a mark 1. I straight say zero. Zero knowledge of science. আচ্ছা, তার লাস্টের ফাইন টিউন দিয়েই আমি শুরু করি। আমি স্টিফেন হকিংস, একজন নাস্তিক, সে ফাইন টিউন নিয়ে কি বলছে? সে বলতেছে রিমার্কেবল ফ্যাক্ট ইজ দ্যাট the values of this fine-tuned seems to have been very finely adjusted to make possible the development of life. 18টার উপরে আরো অনেকগুলি কনস্ট্যান্ট আছে, যেমন গ্রেভিটেশনাল কনস্ট্যান্ট, আমি জানি না উনি জানে কিনা। গ্রেভিটেশনাল কনস্ট্যান্ট, কসমোলজিক্যাল কনস্ট্যান্ট, আপনার ইনার্শিয়াল, মাস ভ্যালু, এনার্জি, ডার্ক ম্যাটার, অ্যাটম, ফোটন, নিউট্রিনো, এমনকি একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সি কতটুকু দূরত্বে থাকবে, এই দূরত্ব যদি কম বেশ হয় তাইলে কলাপস করবে এভরিথিং। এমনকি এই যে পৃথিবীর যে সাইজ, চাঁদের সাইজ, তাদের ডিস্টেন্স, সূর্যের সাইজ, এক্স্যাক্টলি সূর্য যদি একটু কাছে আসে বা একটু দূরে যায় লাইট পারমিটিং হবে না। চাঁদ যেই জায়গায় আছে, যেই সাইজ, এই সাইজ ছোট বড় হইলে, এগুলো অনেকগুলি আপনি একটু পড়াশোনা করবেন। তো আমি শুধু খালি স্টিফেন হকিং এর কথাটাই বলছি, তাকে আপনি ডিনাই করতে পারবেন না, সে একজন বিশ্ববিখ্যাত নাস্তিক। সে বলতেছে এত অ্যাডজাস্টলি টিউন, এই যে আমি যে বললাম একটা ফিতা এই মাথার থেকে, এটাতে বুঝাইছি যে আসলে কতটুকু প্রিসাইসলি হইতে হইব। যেমন ধরেন আমি বললাম 9.8, একটা মনে করেন গ্রেভিটেশনাল কনস্ট্যান্ট, আচ্ছা এটা যদি 9.8 না হইয়া 0.0000000 দিতে থাকেন, খালি 123টা শূন্য দেন। আরেকটু বলি, আসলে এই যে শূন্যগুলি বলতাছি, শূন্যগুলি বুঝার জন্য একটু বলি, পুরা মহাবিশ্বের যত অ্যাটম আছে সব যোগ করলে একের পরে 80টা শূন্য দিলে এই পরিমাণ অ্যাটম আছে। আর আমি বলতাছি 123টা শূন্য দেন, এইটুকেরও যদি ফ্র্যাকশন করেন, অতটুকু যদি ডিফারেন্স হয় এই এই নাম্বারটা, তাইলেই এই লাইফ আসবে না, আমাদের এই কার্বন অক্সিজেন কিছুই আসবে না। দ্বিতীয় কথাটা হইলো উনি ফাইন টিউনটা ওনার পড়া উচিত, আমি জানি না, ওনার অনেক পড়াশোনা করতে হইব। তো আমি স্টিফেন হকিং দিয়ে বুঝলাম যে লাইফ ইজ নট পারমিটিং পসিবল। আচ্ছা, এইবার তারপরে উনি কি বললো, বিগ ব্যাং এর, যেখানে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্টে সে ডিনাই করলো না, উনি কি বললো, আমরা এটা দেখছি একজনের ডিনাই করছে। কি ডিনাই করছে, কিভাবে ডিনাই করলো? যখন কোন একটা আর্গুমেন্টকে আপনি ডিনাই করবেন, তখন আপনাকে জানতে হবে আর্গুমেন্টের ল। আর্গুমেন্টের ল এরকম, এটা ডিডাক্টিবল আর্গুমেন্ট। আর্গুমেন্টে যদি আপনি দুইটা প্রেমিস দাঁড় করান, প্রেমিস মানে দুইটা ভিত্তি, দুইটা ভিত্তির উপরে আমি
ভিত্তি করে আমি একটা কনক্লুশন ড্র করব, মানে উপসংহার ড্র করব। যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে, আমাকে একটু সময় দিবেন, কারণ উনি সত্যি কথা, আমি কিন্তু এখন ওনারে আমি টিচিং দিতেছি, ঠিক আছে? তো আমাকে সময় দিবেন। আপনি আপনি যেমন আরো আপনি 5 মিনিটস বেশি নিবেন। ওই ভাই প্রায় আমাকে 11 দিবেন, কারণ মিনিট হচ্ছে উপরে নিছে, আপনি যার আর সাথে আমি 4 আলাপ মিনিট করতেছি জি তার আপনাকে দ্রুত বিন্দু দিচ্ছে। মাত্র কোনো আইডিয়া নাই, আমি মানে আমার আর্গুমেন্ট কিচ্ছু নাই। এই যে এখন আমি যে বলতেছি তাহলে আপনারা বুঝতে পারবেন আর্গুমেন্টটা কিরকম। যেমন ধরেন আমি বললাম যে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। খেয়াল করবেন আর্গুমেন্টটা, তাহলে এটা হলো সত্য, মানে আর্গুমেন্টের বেস সত্য হইতে হইব। কিন্তু আমি যে প্রথম প্রেমিস দিলাম মানুষ মরণশীল, এইটা সত্য হইতে হইব। হ্যাঁ, সবাই বললো মানুষ মরণশীল, ওকে। রুহুল আমিন একজন মানুষ, দেখেন আমার দ্বিতীয় প্রেমিস, এটাও সত্য হইতে হইব। রুহুল আমিন ভাই একজন মানুষ, ওকে। এখন আমি একটা কনক্লুশন টানবো, তাহলে আমি বলতে পারি রুহুল আমিনও মরণশীল। দেখছেন? তাহলে আমি কি প্রমাণ করতেছি রুহুল আমিন কি মরণশীল কিনা। ধরেন আমাকে কেউ প্রশ্ন করলো, আমি আর্গুমেন্ট করলাম প্রতিটা মানুষ মরণশীল, ঘটনা সত্য, বললো হ্যাঁ। রুহুল আমিন যে একজন মানুষের সত্য, করলে হ্যাঁ। তাহলে রুহুল আমিনও মরণশীল। দ্যাট ইজ কল আর্গুমেন্ট। সেই আর্গুমেন্টে আমি কালাম কসমোলজিক্যালে আর্গুমেন্ট দাঁড় করাইছি। কি দাঁড় করাইছি? প্রথম প্রেমিস কি, আমরা মহাবিশ্বে যত কিছু হইতে দেখি না কেন প্রত্যেকটার পিছনে কারণ আছে। যেমন একটা চেয়ার যদি আসে, চেয়ারের পিছনে একটা গাছ থাকতে হবে না, গাছ না থাকলে চেয়ার আসবো কোথা থেকে? তার মানে এটার পিছনে গাছ আসার পিছনে একটা বীজ থাকতে হইব, বীজ আসার পিছনে তার একটা মাটি থাকতে হবে। মানে প্রত্যেকটা আসার পিছনে কোন একটা জিনিস যখন আপনার দেখবেন যে এটা আসছে, তাকায়, যেমন বৃষ্টি, বৃষ্টি আসতে গেলে আপনার যাইতে হইব ব্যাক, এটার পিছনে কারণ কি কয়টা আগে ব্যাপরাইজ ছিল, তার আগে কি কনডেনসেশন হয়েছে, তার আগে কি এটা সমুদ্রে ছিল, তার আগে কি এটা হিট ছিল। মানে প্রত্যেকটার পিছনে একটা করে কারণ থাকে। আমি যদি একটা লোহা দিই, লোহা করতে গিয়ে অ্যাটম, অ্যাটম করতে আসছে, অ্যাটম আসছে ইলেকট্রন প্রোটন নিউট্রন। আচ্ছা, ইলেকট্রন প্রোটন নিউট্রন করতে এসে ওরা আসছে কোয়ার্কস থেকে। এই যে প্রত্যেকটা হওয়ার পিছনে, আসার পিছনে একটা করে কারণ আছে, কারণ ছাড়াও আসে না। তাহলে একটা অ্যাটম আসার পিছনে ওর ইলেকট্রন থাকতে হবে, ইলেকট্রন না ছাড়া অ্যাটম হইতে পারবো না। কারণ অ্যাটম ডিপেন্ডেন্ট কার উপরে? ইলেকট্রনের উপরে। ইলেকট্রন না হইলে অ্যাটম হতে পারবো না। ইলেকট্রন কি ইন্ডিপেন্ডেন্ট? ও নিজে নিজে আসছে না, ওকে আসতে গেলে ওকে আসতে এসে কোয়ার্কস থাকতে হইব। আচ্ছা, এখন কোয়ার্কস যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি এমনি এমনি এসে পড়ছো, কোয়ার্কস বলতেছে না, আমিও আসছি একটা এনার্জি ফিল্ডের থেকে। এখন এই যে এনার্জি, এই এনার্জি, এই যে সিঙ্গুলারিটিতে চলে গেল, ডেন্স অফ ইস এনার্জি, হাইলি ডেন্স। তাইলে এই যে শুরু বিন্দু, এটা কোত্থেকে আসলো? এটার পিছনে নিশ্চয়ই আরেকজন আছে, কজ আছে। কারণ আমরা মহাবিশ্বে যা দেখে অবজার্ভার, প্রত্যেকটার পিছনে কজ আছে, অবশ্যই কজ আছে। তাইলে সেই কজটাই, ওইটাই হলো গিয়া আমরা বলতেছি সেই কজটাই হলো গড। এখন কেউ প্রশ্ন করতে পারে তো ঠিক আছে, তাহলে গড আসার পিছনে তার কজটা কি? আমরা যারা মুসলিম, আল্লাহ তাআলা জানে যে প্রশ্নটা করবে। হিন্দুরা, অন্যরা কিন্তু ঠেকে দেব, তখন ঠেকে দেব কি, গড আসার পিছনে উইটা আছে, তাহলে উইটা আসার পিছনে কোনটা আছে? উইটা আসার পিছনে উইটা আছে, তো এটা তো অনন্তকাল চলতে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা বলছে আমি কারো প্রতি আর উপর নির্ভরশীল না, মানে আই এম ইন্ডিপেন্ডেন্ট, মানে আমার আসার পিছনে কোনো কারণ নাই। এবং স্টিফেন হকিংও বলতেছে যে আমরা বিগ ব্যাং এর আগে কি হয়েছে আমরা জানি না, হোয়াট এভার কজ, যে কারণে বিগ ব্যাং হয়েছে সেই কজটা হইল আনকজড কজ, মানে কোন কারণ ছাড়াই কজ। মানে এটা কিন্তু স্টিফেন হকিং এর কথা, নাস্তিক। আনকজড, আল্লাহ বলতেছে আনক্রিয়েটেড। দেখেন, এই যে আমরা এনার্জি বলি, আমাদের থার্মোডাইনামিক্সের ল হইল ইউ ক্যানট ক্রিয়েটেড এনার্জি or you cannot destroy, মানে আপনি একটা শক্তিকে সৃষ্টি করতে পারবেন না, এটা ধ্বংস করতে পারবেন না। তার মানেটা কি? তার মানে সব সময় শক্তিটা থাকবে। এখন শক্তি তো কোনো ইন্টেলিজেন্ট না যে কোনো একটা ঘটনা ঘটাবে প্রিসাইসলি ডিজাইন দিয়ে, সম্ভব না। তাইলে শক্তির একজন ধারক লাগবে।
এবং সেই ধারককেও হইতে হবে যাকেও কেউ সৃষ্টি করে নাই, যেটা আমরা বলি আল্লাহ, তাকে কেউ সৃষ্টি হয় নাই, কেউ করে নাই। তো এখন সে বলতেছে বিগ ব্যাং এর মডেল বলে অনেকগুলি, এর মধ্যে ফাকতাল একটা কথা বলছে কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। আমি 100% শিওর শব্দটা শুনছে, কিন্তু এর অর্থটা মানে শব্দটার মানে কি উনি হয়তো ভাইটা জানে না। যদি জানতো তাইলে বিগ ব্যাং এর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করতো না। এবং কতটুকু সন্দেহ প্রকাশ করছে বলতাছে 18টা মডেল দিছে। ভাই শোনেন, কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন হইল প্রথম যে কোয়ান্টাম যে ফ্লাকচুয়েশন রয়েছে, যেটা ইনফ্লেশন থিওরি বলা হয়, বা আমরা বলি বিগ ব্যাং, এটাও অ্যালান গুড দিছে বিগ ব্যাং, হোয়াট এভার দ্যাট পয়েন্ট, যেই সিঙ্গুলারিটি মানে একটা পয়েন্ট এর নিচে আর যাইতে পারে না, এই জিনিস হইছে তখন যে লাইট যে এমিটেড হইছে, এই লাইটটা ট্র্যাপ হয়ে গেছিল গা। কারণ তখন শুরুতে আপনার কত কত টাইম হয়েছে জানেন, 10⁻⁻36, মানে একটা সেকেন্ডে আপনি যদি ভাগ করেন একের পরে 36টা শূন্য দিয়া, যে সংখ্যাটা আসবে ওই টাইমটাতেই এই এই বিগ ব্যাং হয়েছে। এবং সেই সময় যে ইনফ্লেশনটা হয়েছে, যে যে এক্সপান্ড করছে, যেটা লাইট স্পিডের চাইতেও বেশি, যারা ধারণা করতেছে এটা একটা টেকিয়ন নামে একটা পার্টিকল, এটাও হাইপোথেটিক্যাল পার্টিকল। কারণ আইনস্টাইন বলছে লাইটের চাইতে স্পিড কোনো নাই, কিন্তু তখন এত পরিমাণ যে মানে এক্সপান্ড হয়েছে, যেটা লাইট স্পিডের চাইতে বেশি এক্সপান্ড হয়েছে। এবং অনেকগুলি স্টেপে সেই 10⁻⁻32-তে ইনফ্লেশন হইতেছে। আমরা 10⁻⁻13 পর্যন্ত আমরা কালেক্ট করতে পারি, যে যখন আপনার কোয়ার্কস তৈরি হয়েছে, সেই কোয়ার্কস এর পরে তারপরে আয়নাই হয়েছে, এখনো পর্যন্ত অ্যাটম ইলেকট্রনও বন্ড করতে পারে নাই। এত মানে হাইলি আপনার এনার্জি ছিল তখন। তারপরে যখন টেম্পারেচার যখন ডাউন করছে, 1 সেকেন্ডের মধ্যে এতগুলি ঘটনা ঘটছে। তারপরে আইসা মাত্র মানে অ্যাটমের যে ভিতরে যে নিউক্লিয়াসের হাইড্রোজেনের একটা প্রোটন খালি আসছে, ইলেকট্রনও ঘুরতেছে চারদিক দিয়ে, ইলেকট্রন স্পিনিং করতেছে এখনো। এই লাইটটা ট্র্যাপ হয়ে রয়েছে 3,80,000 বছর। এটাকে বলা হয় ডার্ক এজ, মানে লাইট ট্র্যাপ হয়ে রয়েছে। যখনই নাকি অ্যাটমটা তৈরি হয়েছে, হাইড্রোজেন এবং হিলিয়াম যখন তৈরি হইলো, মানে এখন ইলেকট্রন আইসা পড়ছে অরবিটে, হাইড্রোজেন সাথে সাথে জাগা হয়ে গেছে গা। যেমন ম্যাগের মতন, ম্যাগ যেমন সূর্যরে ডাইকা দেয়, ম্যাগগুলি যদি হঠাৎ করে ছোট 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 কণা হয়ে যায়, মাঝখানে ফাঁকা হয়ে যাব। এই যখনই প্রথম হাইড্রোজেন হিলিয়াম তৈরি হয়েছে, তখনই আলোটা বের হয়েছে। ওই আলোটাই রেডিয়েশনটাই আমরা বলি কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। ওইটা দিয়েই আমরা বাইর করছি 13.8 বিলিয়ন ইয়ার্স আগে আমাদের বিগ ব্যাং হয়েছে। ওইটা যদি আমরা না পাইতাম, আমরা আজ পর্যন্ত জানতে পারতাম না যে আসলে কবে আমাদের বিগ ব্যাং হয়েছে। তাইলে এটা হলো একদম পরীক্ষিত, মানে এটাকে ডিনাই করার কোনো জো নাই ডিনাই করার। আচ্ছা, আমি মনে হয় আমি যদি এটাতে পড়ে থাকি তাহলে অনেক সময় যাবো গা। আমি আমি খালি ওনার আমি একটু জি বুঝাইলাম জি যে রায়হান ভাই, উনি আপনাকে মডেল, আমি 12 ওনার মিনিট আমি একটু আচ্ছা, এরপরে বললো সে নিহিলিজম জি মানে হলো রায়হান ভাই, আমি একটু বলিনি, আপনি আর 2 মিনিটে বলেন। শেষ করবেন, আপনাকে 14 আরে মিনিট ভাই, কি 3 2 মিনিটের মিনিট প্রথম ভাই, এক্সট্রা এর দেব। মধ্যে জি দেখেন ওনার কারণ আমি কিন্তু একটা ধারণা দিছি যে উনি সায়েন্সের জিরো নলেজ, তাহলে সাথে সাথে সবাই কিন্তু চেতে যাবো গা। একটা মানুষের না যায় না, তার দিক কিচ্ছু জানে না, ফট করে হ্যাঁ, জিরো। পার্সোনাল এটার অ্যাটাক জন্য না করি। আমাকে জি কিন্তু এতগুলি কথা বলতে হয়েছে আমার। হ্যাঁ, জি কেন জি বল? হ্যাঁ, সে বললো এক্স নিহিলিজম। এক্স নিহিলিজম মানে কথাটা আসছে কেন, শুরুর আগে কিছুই ছিল না, নাথিং, মানে নাথিং। নাথিং থেকে ভাই নাথিং এ আসে, নাথিং থেকে কোন সময় কিছু আসে না। যার জন্য ওই যে আপনাদের এই এই নাস্তিক অ্যাস্ট্রোফিজিসিস্ট লরেন্স ক্রুজ বলছিল, একটা বই লিখছিল যে ইউনিভার্স কামস ফ্রম নাথিং। তো রিচার্ড ডকিন জিজ্ঞাসা করছে, ইউ মিন নাথিং? কয় না, নাথিং মানে সামথিং। তো সামথিং হইলে আবার নাথিং হয় কেমনে? দেখছেন ঘটনা হয়েছে। তো এটা একটা বেসলেস কথাবার্তা, নিহিলিজম। সেকেন্ডে প্রবাবিলিটি
প্রবাবিলিটি উঠাইছে। উনি প্রবাবিলিটি সম্বন্ধে কোনো মানে আমার না, আপনারা কিন্তু আমার পরবর্তীতে ফাইন টিউনের উপরে একটা ভিডিও আছে, যদি আপনারা দেখান তাইলে বুঝবেন প্রবাবিলিটি কারে কয়। যে আমি বলি প্রবাবিলিটি সম্ভাবনা, হ্যাঁ, তাইলে একটা ধারণা পাইতে পারে। শোনেন একটা কথা বলি, এই যে হাইড্রোজেন, যে এই যে আমাদের যে হাইড্রোজেনের যে বন্ড করে ওয়াটারের সাথে, অক্সিজেনের সাথে হাইড্রোজেনের এই যে বন্ডের যে স্ট্রেংথ, এই স্ট্রেংথটা যদি স্লাইটেস্ট যদি কম বেশ হয়, তাহলে হাইড্রোজেন প্রপার্টি চেঞ্জ হবে, ওয়াটার আসবে না, আমরাও থাকতে পারবো না। আমাদের যে রক্তের মধ্যে যে পানি আছে, এই পানিও বন্ড করতে পারবে না, এভরিথিং উইল বি কলাপসড। এই যে লাইফ প্রহিবিটিং, এই যে স্টিফেন হকিং বলছে, এটা শুধু খালি একটা ফাইন টিউন বলে নাই, এভরিথিং, মানে যতগুলি মৌলিক পদার্থ দেখেন, নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন, সমস্ত, মানে একটুখানি এদিক ওদিক হইলে কোনো কিছুই ফর্ম করবে না। মানে আমরা যে মানুষ, এটা আসা দূরের কথা। ওকে, আচ্ছা, আর ডিজাইন কাকে বলে? ডিজাইনটার আমার মনে হয় না ভাই এটার ব্যাখ্যা। ডিজাইন যে কোনো একটা জিনিসে যখন আপনি তাকাইবেন বোঝা যাবে। যেমন একটা বাড়ির কথা বলছি, বাড়িতে যখন দেখবেন আপনি, এটা একটা রুম আছে, এটা একটা দরজা আছে, বোঝা যাচ্ছে যে একটা সিস্টেম এটা করতেছে। এইটা আন্দাগুন্দা কোনোদিন হঠাৎ করে আসে না, তার মানে এটা কেউ নির্দিষ্ট কারো উদ্দেশ্যে করা হইতেছে এইটা। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, আমার মনে পরবর্তীতে আমি পরে বাকিটা বলুম না, তারা আমি প্রত্যেকগুলি পয়েন্ট লিখছি। এই যে হাইড্রোজেন যে হিলিয়াম হইল, তখন কিন্তু এটা একটা গ্যাসিয়াস স্টেজে ছিল, গ্যাস, এবং এটা ছড়াইতেছিল, খালি এক্সপান্ড করতেছে, আর এই হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস, এই ধোঁয়া খালি ছড়াইতেছিল, মানে। এবং বিজ্ঞানীরা বলতেছে যে 20 বিলিয়ন বছরও যদি যাইতো, এই গ্যাস খালি বাড়তেই থাকতো, না কোন একটা স্টার তৈরি হইতো, না গ্যালাক্সি তৈরি হইতো। আর স্টার ফর্ম না হইলে হাইড্রোজেন, হিলিয়াম, হায়ার এলিমেন্ট আসতো না, লিথিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। আমাদেরকে তৈরি করতে গেলে কি কি লাগে? প্রায় 68 মলিকুল লাগে, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, আয়রন, অনেক কিছু লাগে এলিমেন্ট। এবং প্রত্যেকটা এলিমেন্ট গুলি তৈরি হইতেছে, এই প্রথমে স্টার হইব, গ্যালাক্সি হইব, তারপর সুপারনোভা হইব, কিলোনোভা হইব, এরকম স্টেপ বাই স্টেপে। তারপরে এবং কি আমাদের যে সোলার সিস্টেমটা আছে, এই গ্যালাক্সির যে স্পাইরাল, আমাদের যে সিস্টেমের গ্যালাক্সি, আমাদের যে মিল্কি ওয়ে সাইজ, আমাদেরকে সোলার সিস্টেমটা যেই একটা স্পাইরাল সাইডে রাখছে, এইটা যদি এই জায়গা না থেকে আমাদের এই সোলারটা যদি আরেক জায়গায় থাকতো, তাইলে আমরা আর হইতে পারতাম না। এভরিথিং ইজ এ প্রিসাইসলি ফাইন টিউন। ওইটা আমি আপনার পরবর্তীতে ভিডিও দেখা মনে ফাইন টিউন কারে কয়, কিভাবে এভরিথিং। হ্যাঁ, এবং এই যে কার্বনের পরে যে নাইট্রোজেন হইলো, এই যে নাইট্রোজেনের পরে অক্সিজেন হইলো, প্রত্যেকটা কেন নাইট্রোজেনের পর অক্সিজেন হইলো? আমরা তখন কিন্তু আমরা তখনও তৈরি হই নাই, তখন কিন্তু হচ্ছিল। কিন্তু দেখেন, আমরা আসছি বিগ ব্যাং এর 9 বিলিয়ন বছর পরে কিন্তু আমাদের উদ্ভব হয়েছে পৃথিবী। তার আগে কি হইতেছিল? কারণ আমাদের তৈরি করতে যে ম্যাটেরিয়াল গুলি লাগবে, সমস্ত ম্যাটেরিয়াল গুলি তৈরি হচ্ছিল তখন। আচ্ছা, জি বিজ্ঞান রায়হান কি ভাই, বলে? রায়হান ভাই না, আমি আপনি এক আরেকটা মিনিটে শেষ করে আমি আরেকটা ওনাকে মিনিট যদি কোনো বলবো, প্রশ্ন রাখতে চান আপনি প্রশ্ন রাখবেন। জি আমি আরেকটা মিনিট বলবো, আমি কথা বলবো। জি জি আচ্ছা, জি জি এই যে প্রথম যে বললাম যে গ্যাস তৈরি হয়েছে, খালি ওই যে বিজ্ঞানীরা বলতেছে 20 বিলিয়ন দিলেও ওইটা গ্যাসই থাকতো, স্টার হইতো না। তাইলে হইলো কেন স্টার? তখন বিজ্ঞানীরা বলতেছে হঠাৎ কোন এক কারণে গ্যাস একজন আরেকজনরে অ্যাট্রাক্ট করতেছিল, কিন্তু এটা গ্যাসের ধর্ম না, ওর অ্যাট্রাক্ট করার কথা না, ও খালি এক্সপান্ড হইব, ও খালি কেওয়াজে যাবে। তাইলে ওইটার কি নাম দিছে? অ্যাট্রাক্ট। ও তাইলে এটা গ্রেভিটেশনাল ফোর্স। আচ্ছা, বাংলায় বলি মাধ্যাকর্ষণ শক্তি। এটা কিন্তু নাম দিছে, মানে টানে, জিনিসটা কি জানি না, মানে ওরা ওরা অ্যাট্রাক্টেড হইলো, তারপর ওরা স্পিনিং শুরু করলো, টেম্পারেচার হাই হইতে থাকলো, তারপরে আবার হাইড্রোজেন গুলি ভাঙলো, ওইখানে আবার প্রোটন যুক্ত হইয়া হায়ার এলিমেন্ট কার্বন তৈরি হইলো। আমরা কিন্তু কার্বন বেসড, কিন্তু আমরা তাহলে দেখেন আমাদের তৈরি করতে নাইট্রোজেনের দরকার আছে। এখন এখন আমাদের আবার হায়ার এলিমেন্ট, কিন্তু ওইটাতে দেখা গেছে কার্বন হওয়ার পরে দেখা গেছে যে আমাদের এনার্জি আর নাই, কার্বন রে ভাঙ্গা যে আবার হায়ার বানাইবো। তখন কি করছে? আবার ওইটা বিস্ফোরণ হইছে, হইয়া
আবার হায়ার এলিমেন্ট তৈরি হয়েছে, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, এই যে হায়ার এলিমেন্ট। যে কোনো অবজারভার যদি থাকতো আরেকটা মহাবিশ্বে, ওরা বলতো যে কি ব্যাপার, কি করতেছে, ঘটনা কি, লাস্টে দেখতো সোলার সিস্টেম, পরে বলতো ও এই মানুষ তৈরি করার জন্য এত উপাদান দরকার, এটার জন্য বুঝি এত ক্যারিকেচার। তো দেখেন, আমাদের বিজ্ঞানীরা এখনো জানে না কেন হোমোজিনিয়াস। বিগ ব্যাং এর আমাদের যে ইউনিভার্সের যে স্ট্রাকচার, সেটা হলো ফ্ল্যাট। এটা ফ্ল্যাট থাকার কথা না, এটা স্ফেরিক্যাল হওয়ার কথা। হঠাৎ করে এটা ফ্ল্যাট হলো কেন ইউনিভার্স? এটা ফ্ল্যাট হওয়ার কথা না। আল্লাহ বলতাছে আমি হাতে ধরছি দলিল দস্তাবেজের মতন ফ্ল্যাট, আমি আবার এটারে গুটায় ফেলামো। বিজ্ঞানীরা বলতাছে ইউনিভার্স তো ফ্ল্যাট হওয়ার কথা না, কারণ শুরুতে এটা স্ফেরিক্যাল গেছে, পরে যে ফ্ল্যাট। ভাই এগুলো কইলে আমি ভাই 1000টা লেকচার দিতে পারবো আমি 2 দিন ধরে। আচ্ছা যাক, জি আপাতত রায়হান ভাই, আপনার এখন সমস্যা, আপনি ওনারে কি বলতে ওনাকে দেন। কোনো প্রশ্ন রাখতে চান না? না না উনি না, এই প্রশ্ন ব্যাপারে তো উনি তো ওনারে তো আমি বিশাল বড় একটা এলিগেশন দিছি যে উনি মানে মানে নলেজ ছাড়াই উনি ডিনাই করতেছে। প্রথম কথা হলো ওনারা বলছে উনি বিজ্ঞানের জানে না। এটা কিন্তু বিরাট বড় এলিগেশন, কিন্তু একটা আচ্ছা, মানুষের জন্য তাহলে আমি মনে করি উনাকে, অপমান। ওকে, হ্যাঁ, তাহলে এটা উনি বিরাট এখন অপমান, 20 মিনিটস, রাহুল বিরাট ভাইকে আমি অপমান এখন এটা। 20 মিনিটস দিব, আপনাকে 20 মিনিটস দিচ্ছি, উনাকেও সেম 20 মিনিটস দিব। জি, আপনি সেলফ মিউটে থাকেন রায়হান ভাই, তো কথা বলেন না, আপনারা আমি মিউট করলাম না, উনাকে আমি আনমিউট করতেছি। একটা জি খালি রাহুল আমার ভাই। একটা চাওয়া, জি আপনি একটু বলেন। ইউটিউব থেকে ফাইন টিউনিং এর উপরে একটা ইউটিউবের ভিডিও আছে। হ্যাঁ, বা আপনার মানে যদি আপনি একটু বাইর করতেন, অথবা আমার কাছে লিঙ্কটা কিভাবে দিব এইখানে আমি জানি না। হ্যাঁ, তাহলে সবাই বুঝতে পারতো আসলে এই যে আমি বক বক করলাম ফাইন টিউনিং, এই যে উনি নো, যে বললো এটা এত এখানে তো যদি সুন্দর পসিবল না, হইতো। যেহেতু হ্যাঁ, এটা নিয়ে একটা এটা বাহাস চলতেছে বা ডিবেট চলছে, এখানে তো পসিবল না। এখন রাহুল ভাইকে না না, 20 এটা মিনিটস আমার দেই। এভিডেন্স না, এটাও কিন্তু আমার পার্ট অফ দ্য এভিডেন্স। এই যে ফাইন টিউনিং, সে বলতেছে ফাইন টিউনিং বলে কিছু নাই, তাই আমরা পুরো অসামঞ্জস্য দেখতেছি। এই আচ্ছা, এই জন্যই আমি ব্যাপারে উনি এখন বলবে, এই ব্যাপারে উনি এখন হ্যাঁ, আচ্ছা বলবে, ঠিক আছে, ওকে রায়হান ভাই। ওকে জি, ওকে। রাহুল ভাই আপনার সময় স্টার্ট নাও, 20 মিনিটস। জি রাহুল ভাই বলেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তিনি মানে বিজ্ঞান সম্বন্ধে আমি জানি না কি তিনি জানেন না, আমি কি আর বলবো। হ্যাঁ, তিনি বলেন আমি নাকি বিজ্ঞান সম্বন্ধে জানি না। খুবই সুন্দর কথা তার। তো আমার কথা হচ্ছে তিনি বলেছেন যে আমাদের এই 92 বিলিয়ন ইয়ার্স যে ইয়েটা, ঠিক আছে, এর মধ্যে একটু এদিক ওদিক হলে হয়ে যেত। তো তার হয়তো জানা নেই যে প্রতিনিয়তই আমাদের ইউনিভার্স এক্সপ্যান্ড হচ্ছে, ঠিক আছে। আমাদের যে ইয়ের যে 92 বিলিয়ন বলা হয়, এটা হচ্ছে টোটাল ডায়ামিটার, ঠিক আছে। আর রেডিয়াস হচ্ছে 46 বিলিয়ন ইয়ার, ঠিক আছে। মানে একটা ইউনিভার্সে যদি মিডল করা হয়, তো সেখান থেকে বলা যেতে পারে যে 46 বিলিয়ন ইয়ার দূরে হচ্ছে আমরা শেষ যেটা অবজার্ভ আমরা করতে পারি, অবজারভেবল ইউনিভার্স। তো তিনি যখন বলছেন যে আহ, যে ইয়ে আপনার হচ্ছে যে ইউনিভার্সের এদিক ওদিক হয়ে যেত, তো ব্যাপারটা হচ্ছে যে ইউনিভার্স যখন থেকে শুরু হয়েছে তখন থেকে এক্সপ্যান্ড ঘটছে, এবং এই যে ইয়েটা রয়েছে, দূরত্বটা রয়েছে, এটা সব সময় বাড়ছে, সব সময় বাড়ছে। এটা 4 বিলিয়ন ইয়ার্স আগে এর থেকে কম ছিল, এখন সেটা আরো বেড়েছে, এটা আরো বাড়ছে, এবং এই রেডিয়াসটা দিন দিন আরো ইনক্রিজ হচ্ছে। আশা করি রায়হান ভাই হয়তো বিজ্ঞানের জিনিসটা জানেন না, তাই জন্য তিনি এইসব ধরনের ভুলভাল কথা বলে গেল। আর দ্বিতীয় কথা হচ্ছে তিনি বলেছেন যে আহ, আহ, যে ইয়ে বলেছে, বা আপনার হচ্ছে স্টিফেন হকিংস বলেছেন। উনি খুবই একজন নামকরা বিজ্ঞানী, অ্যান্ড আই রেসপেক্ট হিম। তিনি নাকি বলেছেন যে আমাদের বিগ ব্যাং এর আগে একটা আনকস্ট কজ ছিল। তো এই আনকস্ট কজ যে ছিল, এটা তিনি কোন জার্নালে প্রকাশ করেছেন, কোন পিয়ার রিভিউড জার্নাল রয়েছে তার, সেটা আমাকে যেন তিনি দেন। কারণ বিজ্ঞানে তিনি হয়তো জানেন না, তিনি হয়তো বিজ্ঞান সম্বন্ধে কোনো কিছুই জানেন না। সেই কারণেই তিনি এই কথাটা বলেছেন, যে তার তিনি যে এই জিনিসটা ইয়ে হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে, তার পিছনে কষ্ট হয়েছে। তো বিজ্ঞানের মধ্যে এটাই বলা হয় যে কোনো জিনিস যখন কোনো কিছুকে অ্যাকসেপ্ট করা হয় বিজ্ঞান, তখন সেইটার ব্যাপার, সেটার ব্যাপারে একটা পিয়ার রিভিউড একটা জার্নাল থাকতে হবে, ঠিক আছে। হ্যাঁ, মানে পিয়ার রিভিউড জার্নাল কাকে বলে? কোনো জার্নাল প্রকাশিত যখন করা হয়, তখন তার উপর সায়েন্টিফিক মানে অনেক সায়েন্টিস্ট মিলে তার উপর কনসেনসাস দেয়, হ্যাঁ, তারপর সেটা গ্রহণযোগ্যতা পায়। হ্যাঁ, তিনি যেটা বললেন যে এটা প্রমাণিত হয়ে গেছে, তো তিনি প্রথম কথা এই জিনিসটাকে দেখুক যে কোথায়, তিনি যদি এই দাবিটা করে, দাবিটা যেন তিনি প্রমাণ করে যায় এখানে আজকে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে তিনি নাকি বলেছেন আমি নাকি বিগ ব্যাং নাকি হয়নি এরকম বলেছি, বা বিগ ব্যাং এর নাকি 18টা মডেল। আমি বলিনি রায়ান ভাই, আমি বলিনি বিগ ব্যাং এর 18টা মডেল। আমি বলেছি যে ইউনিভার্সের 18টা মানে 17টা মডেল রয়েছে, ঠিক আছে। তার মধ্যে আপনি গুগলেও সার্চ করলে মোটামুটি 4 থেকে 6টা আপনি নর্মালি পেয়ে যাবেন, ঠিক আছে।
তার মধ্যে ইটার্নাল ইউনিভার্সেরও মডেল রয়েছে। তো বিগ ব্যাং এর আগে কি ছিল, যখন সেটা নিয়ে প্রশ্ন করা হয় তখন বিভিন্ন ধরনের মডেলগুলো বার করা হয়। হ্যাঁ, তো এইটা হচ্ছে ব্যাপার। আর ৩ নম্বর কথা হচ্ছে, তাকে আমি বারবার করে বলেছি তার আর্গুমেন্টের ক্ষেত্রেও যদি আমি ধরে নিলাম ফাইন টিউনড এটা, তো এটা কেন ন্যাচারাল হতে পারে না? আরেকটা বললাম তাকে যে ইউনিভার্সটা, তিনি যখন বলছে এটা একটা বিগিনিং রয়েছে, এর একটা স্টার্টিং পয়েন্ট রয়েছে, তার মানে তিনি ইনফিনিট রিগ্রেসকে তার মানে তিনি ইয়ে করছেন, তার এই কথাটা ইনফিনিট রিগ্রেস ইজ নট পসিবল, এইটাকে এন্টেইল করছে। কেন ইনফিনিট রিগ্রেসটা পসিবল নয় তাকে আমি প্রমাণ করতে বলেছিলাম। হ্যাঁ, তিনি কিন্তু এই ব্যাপারে একটাও কথা বলেনি যে কেন ইনফিনিট রিগ্রেস ইম্পসিবল। ঠিক আছে, তিনি নিজের মতো করে দাবি করে গেলেন, তার বিরুদ্ধে কোনো একটা প্রমাণ দিলেন না। ঠিক আছে, তিনি বিজ্ঞানের কে জানে কে জানে না তার তো ওখানে বোঝাই গেল। তিনি বললেন যে আপনার কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন সম্বন্ধে তিনি যেটা বললেন, হ্যাঁ, তিনি অনেক কিছু ঠিক বলেছেন, আবার অনেক কিছু ভুল বলেছেন। তো ব্যাপার হচ্ছে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন হচ্ছে আমরা যেখান পর্যন্ত লাস্ট আমরা জানতে পারি যে এই পজিশনে ইউনিভার্সটা কোন পজিশনে ছিল, যে পজিশনটা আমরা জানতে পারি সেটা হচ্ছে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। এই পজিশনটা হচ্ছে এমন একটা পজিশন যেখানে আমাদের পুরো ইউনিভার্সটা অনেকটা কাছাকাছি অবস্থায় ছিল। তিনি বলছেন যখন সিঙ্গুলারিটি, ঠিক আছে, সিঙ্গুলারিটি মানে কি তিনি বলতে চাইছেন একটা কোনো বিন্দুতে ছিল। আমাদের কিন্তু কোনো রকম এরকম ধরনের পিয়ার রিভিউড কোনো জার্নাল নেই যেখানে সাইন্টিফিক কনসেনসাস রয়েছে যেখানে ইউনিভার্সকে আপনার যেটা সিঙ্গুলারিটির মধ্যে দিয়ে মানে সেটাকে একটা মানে ইয়ে করা হয়, এস্টাবলিশ করা হয়। এটা 1970-এর আগে কিছু বিজ্ঞানীর ধারণা ছিল এবং পরবর্তীকালে এই ধারণাটাকে পুরোপুরি রিমুভ করে দেওয়া হয়, কারণ এই বিষয়ে আমাদের কাছে কোনো রকম প্রমাণ নেই এবং এই বিষয়টা পুরোপুরি রিমুভ করা হয়। তো আপনি যখনই কোনো সায়েন্টিস্টদের কাছে জানতে যাবেন বা বিজ্ঞান সম্বন্ধে আপনি সত্যিই কোনো সম্বন্ধে যদি জানেন, যদি বিজ্ঞানের যদি রায়হান ভাই একটুও জানতো, তাহলে এটা তিনি জানতেন যে কসমিক মাইক্রো ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন আমাদের কোনো সিঙ্গুলারিটি মানে একটা বিন্দুর মধ্যে কথা বলে না, সেটা একটা বলে যে একটা অনেকটা কাছাকাছি জায়গার মধ্যে হয়তো ইউনিভার্সটা ছিল, যে পজিশনটা আমরা দেখতে পারি, এবং তার প্রতিটা পয়েন্ট থেকে ইউনিভার্সটা এক্সপ্যান্ড করেছে, এরকম ব্যাপার না তার মিডিল থেকে এক্সপ্যান্ড করেছে পুরো ইউনিভার্সটা। ঠিক আছে, রায়হান ভাই যদি বিজ্ঞানের জানতো তাহলে এইসব ব্যাপারগুলো তিনি জানতে পারতেন। বিজ্ঞানের না জানার কারণে রায়হান ভাইয়ের এরকম ধরনের অবস্থা। আর তিনি যখন বলছেন ফাইন টিউন যে এইটা ভাই এরকম ভাবে হতো না, এটা ভাই ওরকম ভাবে হতো না, ওটা ভাই সেরকম ভাবে হতো না। তো ব্যাপার হচ্ছে তিনি যখন বলছেন যে এটা সেরকম ভাবে হতো না, তো তিনি একটা এমন আর্গুমেন্ট প্রায়োরি আর্গুমেন্ট পেশ করুক যার মাধ্যমে এটা প্রুভ হয়। যে আমি বারবার করে বলেছি তিনি যেন প্রায়োরি আর্গুমেন্ট যেন তিনি পেশ করেন। তিনি কিন্তু এখনো পর্যন্ত একটা প্রায়োরি আর্গুমেন্ট তিনি কিন্তু পেশ করেননি যেটাতে প্রুভ হয় যে আপনার এই যে আপনার ইয়েটা যে কেন বিগিনিং থাকবে বা কেন ইনফিনিটি রিগ্রেস ইজ ইম্পসিবল, তিনি কিন্তু একটাও প্রায়োরি আর্গুমেন্ট পেশ করেননি। প্রায়োরি আর্গুমেন্ট যদি জানতে হয়, রায়হান ভাই যদি লজিক সম্বন্ধে না জানায়, তো আমি তাকে বুঝিয়ে দিচ্ছি প্রায়োরি আর্গুমেন্ট, কারণ তিনি এখনো পর্যন্ত প্রায়োরি আর্গুমেন্ট একটাও দিতে চাননি তার আর্গুমেন্ট গুলিকে স্ট্যাবলিশ করার জন্য, বা তিনি কোনো লজিক্যাল কোনো কিছু বা কোনো সাইন্টিফিক প্রুফ এখানে দেননি। তিনি কন্টিনিউয়াসলি দাবি করে গেছেন, নিজের মন গড়া কথা বলে গেছেন, যেখানে তিনি হয়তো অনেক কিছুই আমি দেখলাম যে বিজ্ঞানের আসলে কে জানে না সেটা বোঝা গেল, এবং তিনি এরকম ধরনের অনেক কথা বলে গেছেন। তিনি এরকম কথাও বলেছেন যে এই 9 বিলিয়ন বছর ধরে কি হচ্ছিল। হ্যাঁ, তো 9 বিলিয়ন বছর ধরে অনেক কিছুই হয়েছে। হ্যাঁ, এবার বিভিন্ন সময় বিভিন্ন জিনিসগুলো তৈরি হয়েছে। তো ব্যাপার হচ্ছে যে এই আর্থ হচ্ছে ডাস্ট পার্টিকেল দিয়ে তৈরি। হুম, হ্যাঁ, এবং আমরা জানি যে সেই ডাস্ট পার্টিকেল যেগুলি আমাদের ইউনিভার্সের মধ্যে যা সান থেকে এসেছে এবং ইউনিভার্সের মধ্যে থেকে আমরা পেয়েছি, সেই ডাস্ট পার্টিকেল গুলি তৈরি হয়েছিল, এবং এটাও জানি যে সেটা কোলাপস হয়েছিল, চাঁদের সাথে আর্থের কোলাপস হয়েছিল, এবং তার ফলে আবার দুটো আলাদা জায়গায় গিয়ে চাঁদ একটা ছোট আকার ধারণ করে এবং পৃথিবী আলাদা হয়ে যায়। তো এই ব্যাপারটা প্রথম দিকেই হয়েছিল। আর আমাদের ব্যাপার হচ্ছে তিনি যখন বললেন যে আমাদের লাইফের জন্য তিনি আগেও একটা আর্গুমেন্ট দিয়েছিলেন, আমার এখনই মনে পড়লো, তিনি লাইফের জন্য নাকি বলেছেন যে একটা এমন একটা লিভিং কাউকে দরকার, বা একটা এমন কাউকে দরকার, মানে এমন একটা কাউকে প্রয়োজন যার যিনি সচেতন সত্তা হবে। ঠিক আছে, হ্যাঁ, তিনি কনসিয়াস বিং হবেন। তো ব্যাপার হচ্ছে ইন্ডাকটিভলি ভাবে আমরা দেখতে পারি যে আর্থের এমন একটা পজিশন ছিল যেই সময় লাইফের কোনো ছিল না, সম্ভাবনা ছিল না। ঠিক আছে, লাইফ তখন ছিল না, এবং পরবর্তীকালে লাইফটা এক্সিস্টেন্সের মধ্যে আসে। তো লাইফ যখন এক্সিস্টেন্সের মধ্যে আসে, তো আমরা ইনডাকটিভলি ভাবে আমরা বলতে পারি যে লাইফটা আপনার নন লিভিং জিনিস থেকেও আপনার লিভিং জিনিসটা আসতে পারে।
হুম। রাহুল ভাই তো একটু থামাচ্ছি। রাহুল ভাই একটু সরি। খান ভাই আপনি একে আসতে হবে। কারণ আমার নেটে খুব প্রবলেম করতেছে। আমি জানি না এখানে অনেক ঝড় হইতেছে। খান ভাই আপনি কি আমাকে শুনছেন? একটা লাইক দেন। খান ভাই। খান ভাই কি আছেন আপনি? হ্যাঁ, আপনি একে আসেন আমি উঠে যাচ্ছি। জি, সবাইকে ধন্যবাদ। আমি উপর থেকে শুনবো। কিন্তু আমার নেটে প্রবলেম করতেছে। আমি এখানে থাকতে পারতেছি না। খান ভাই আসেন, একে আসেন। কিচ্ছু শুনতেছিও না। হ্যাঁ ভাই বলেন এখন, সরি। আমি কি শুরু করতে পারি, আবার কন্টিনিউ করতে পারি? জি জি, আপনি কিপ কন্টিনিউ ভাই, ধন্যবাদ। হুম, হুম। তো তিনি যেই কথাগুলি বলেছেন যে এই যে তার যে বিজ্ঞানের জ্ঞান কতটুকু তখনই বুঝতে পেরেছে তিনি যখন বলেছেন 92 বিলিয়ন লাইট ইয়ারের মতো এদিক থেকে ওদিক হয়নি। তিনি জানেনই না যে ইউনিভার্সটা স্টিল এক্সপ্যান্ড হচ্ছে এবং তার জন্য এই দূরত্বটা দিন দিন আরো বেড়ে যাচ্ছে এবং আমাদের বিভিন্ন গ্যালাক্সি একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। তিনি এটাই জানেন না। ইভেন আমাদের যে কনস্টেলেশন গুলি রয়েছে, যেটা আমাদের বিভিন্ন ধরনের ওই যে ইউনিভার্সের মধ্যে যে বিভিন্ন ধরনের স্টার গুলি রয়েছে, সেটা প্রত্যেকে একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, তিনি এই জিনিসটাই জানেন না যে 92 বিলিয়ন যে লাইট ইয়ার্স এর কথা বলা হয়, সেইটা আপনার হচ্ছে ডায়ামিটার পুরো ইউনিভার্সে, এবং এই যে রেডিয়াস হচ্ছে আপনার হচ্ছে এই আমাদের প্রতিটা গ্যালাক্সি, প্রতিটা প্ল্যানেট, ইয়েগুলো ইয়েগুলো স্টার গুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। তিনি হয়তো জানেন না, কারণ এক্সপ্যান্ড যত করছে এটা আরো দূরবর্তী জায়গায় চলে যাচ্ছে এবং একে অপর থেকে প্রতিটা গ্যালাক্সি দূরে দূরে সরে যাচ্ছে। তিনি এটা না জানার ফলে এরকম ধরনের আহ, আহ, মানে 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 কি আর বলবো, মানে তার জ্ঞানের বাইরে থেকে তিনি মন গড়া কিছু কথাবার্তা নিয়ে আসলেন। নলেজ, আমরা নলেজ কাকে বলি? নলেজ হচ্ছে জাস্টিফাইড ট্রু বিলিফ, ঠিক আছে, যেটা জাস্টিফাইড। তিনি জাস্টিফাইড নয়, তার যেই সব কথাগুলি হচ্ছে সেগুলি জাস্টিফাইডই নয়। তিনি মন গড়া কথা কিছু নিয়ে আসেন, ঠিক আছে, তিনি সাইন্টিফিক প্রমাণ নিয়ে আসেন না, ঠিক আছে। তিনি আহ, এমন কিছু কথা নিয়ে আসেন যেগুলি তার নিজের মন গড়া হয় এবং সেই মন গড়া কথাগুলি নিয়ে তিনি বলতে থাকেন। হ্যাঁ, তিনি যেটা বললেন যে ক্যাভাজে চলে যাবে গ্যাসগুলো। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে ইয়ে চলে যাবে। তো কিছু কিছু ক্ষেত্রে তার কথাগুলি ঠিক আছে, বাট কিছু কিছু ক্ষেত্রে তার কথাগুলি পুরোপুরি মন গড়া এবং আহ, এমন এমন কিছু কথা বলেছে। তো যখনই আমরা বলবো যে এর পিছনে ভাই কারণ জানি না, এটা কেন কেমন করে হলো, তিনি বললেন যে ইউনিভার্স প্রচন্ড পরিমাণে একটা ইয়ে ব্যাপার, ঠিক আছে, হচ্ছে একটা ফাইন টিউন্ড ব্যাপার। তো আমরা জানি যে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন সম্বন্ধে তিনি বললেন। কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনে র্যান্ডমনেস দেখা যায়। হ্যাঁ, যেটা ফাইন টিউন সেখানে র্যান্ডমনেস কেন? ঠিক আছে, তিনি যদি কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন সম্বন্ধে জানেন তাহলে নিশ্চয়ই জানবেন যে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনে কি হয়, সেখানে যে র্যান্ডমনেস এর ফলে, হ্যাঁ, যে আমাদের ম্যাটার গুলি পাই আমরা, ঠিক আছে, এবং সেই ম্যাটার গুলি যে পাই, ঠিক আছে, সেগুলি যে ইলেকট্রন গুলি যে আমরা সেখান থেকে আমরা পাই। তো এই জিনিসগুলি তিনি যদি জানেন তাহলে হয়তো তিনি এটা এই কথাটা বলতেন না যে এটা পুরোপুরি ফাইন টিউন। ঠিক আছে, ফাইন টিউন জিনিসের র্যান্ডমনেস থাকে না। র্যান্ডমনেস কি আর ফাইন টিউন কি সেটা আমাদের বুঝতে হবে। ফাইন টিউনটা হচ্ছে একটা নির্দিষ্ট ধারাতেই চলবে। হুম, সেটার মধ্যে কোনো রকম ইয়ে থাকবে না, ঠিক আছে। তিনি খুব বাংলা একটা সুন্দর ওয়ার্ড ইউজ করেন, আমি ভুলেও গেছি আমি। সেটা বিশৃঙ্খলতা বলতে পারেন, বিশৃঙ্খলতা থাকবে না, ঠিক আছে। র্যান্ডমনেস ইটসেলফ একটা বিশৃঙ্খলতা, ঠিক আছে। র্যান্ডমনেস নিজে থেকে একটা বিশৃঙ্খলতা। তিনি যদি বলেন যে বিশৃঙ্খলতা থাকতে পারে না, তাহলে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন কি? ঠিক আছে, রায়ান ভাইয়ের কাছে আমার প্রশ্ন থাকবে। হ্যাঁ, তিনি অনেক কটা কনস্ট্যান্টের কথা বলে আমার খুব শুনে একটু হাসি পেলো। তিনি বলেছেন গ্র্যাভিটির কথা। আচ্ছা, গ্র্যাভিটির কথা বলেছেন তিনি, এখান থেকে একটুখানি যদি ওপর নিচ হয় তাহলে কিন্তু এটা কিন্তু পসিবল না। 9.7 থেকে 9.85 পর্যন্ত প্রায় প্রায় আমি আসন্ন মান ধরে নিলাম। 9.7 থেকে 9.85 পর্যন্ত, 9.75 থেকে 9.85 পর্যন্ত আমাদের আর্থের গ্র্যাভিটি, ঠিক আছে। নানান জায়গায় নানান রকম থাকে, সব জায়গায় একরকম থাকে না ভাই, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে গ্র্যাভিটির মানটা, এইটাকে দুটো এর মধ্যে ইয়ে রয়েছে, দুটো থিওরি রয়েছে রায়হান ভাই, আপনি যদি না জানেন তো সেটা বর্তমানে আইনস্টাইনের যে থিওরি রয়েছে কার্ভেচার অফ দ্য স্পেস, সেই জিনিসটাকে বেশি অ্যাকসেপ্ট করা হয় রাদার দ্যান নিউটনের যে হচ্ছে আকর্ষণ বল সেটার থেকে। কারণ গ্র্যাভিটন বলে আমরা কিন্তু কোনো রকম ভাবে এখনো কোনো কণা পাইনি, যার জন্য নিউটনের থেকেও বেশি অ্যাকসেপ্টেবল হয় যে আইনস্টাইনের যে কার্ভেচার অফ স্পেস জিনিসটা, যার জন্য গ্র্যাভিটিটা এক্সিস্ট করে। তো এই জিনিসগুলি বুঝতে হবে যে
যে জিনিসগুলো হচ্ছে যে ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা অ্যাজাম্পশন করে নিই। অ্যাজাম্পশন জিনিসটা কি, যে কোনো কিছুর পিছনে কারণ না জানতে পারলে ইটস ওকে, উই ডোন্ট নো, ইটস ওকে যে আমরা জানি না, আমরা এই বিষয়ে জানি না, কেউ জানে না। বাট সেই কারণটার পিছনে যখন কাউকে ঢোকানো হয়, যখন কোনো জিনিসকে বসিয়ে দেওয়া হয়, গডকে বসিয়ে দেওয়া হয়, তখন সেটা গড অফ দ্য গ্যাপস হয়ে যায়। হ্যাঁ, তিনি অনেক কটা দাবি করেছেন, আমি তারপরে আবার তাকে আমি সেই জিনিসগুলো তার উপর চাপিয়ে দিলাম যে ইনফিনিট রিগ্রেস কেন পসিবল নয়। ঠিক আছে, যদি তিনি প্রমাণ করতে পারেন যে ইনফিনিট রিগ্রেস ইজ নট পসিবল, এটা যদি প্রমাণ করতে পারে, তাহলে আমি তার যে ইউনিভার্সের বিগিনিং আছে মেনে নেবো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইউনিভার্সের বিগিনিং বলতে যখন বলা হয় কোনো সাইন্টিফিক জায়গায় যে এখান থেকেই শুরু ইউনিভার্স, তার আগে কিছুই ছিল না বা তার আগে কিছুই ছিল না, এই জিনিসটা তিনি বলেছেন এক্স নিহিলো থেকে ভাই এটা আসতে পারে না। ভাই এক্স নিহিলো তো সৃষ্টির সংজ্ঞাই হচ্ছে এক্স নিহিলো থেকে এক্সিস্টেন্সে আসা ডিভাইন পাওয়ারের মাধ্যমে সৃষ্টির সংজ্ঞা, যেটা ক্রিয়েশন, যেটা আপনার থিওলজিতে বলা হয়। হ্যাঁ, রায়হান ভাই আপনি যদি না জানেন প্লিজ একটুখানি জেনে নেবেন। ঠিক আছে, আর যদি বলে রায়হান ভাই যদি বলে না ভাই এক্স নিহিলো তো ভাই ছিল না, সেখানে তো ভাই এক্স ম্যাটারিও ছিল। ঠিক আছে, এক্স ম্যাটারিও যদি থাকে তাহলে সেটা সৃষ্টি কি করে? তার মানে গড ছাড়াও তার মানে এমন কিছু ছিল যেটা আগের থেকে এক্সিস্ট করতো, তার মানে রায়হান ভাই গডের উপর আঙ্গুল তুলছে যে সৃষ্টি আগে মানে এইটা ইউনিভার্সটা সবসময় ছিল। তার মানে ইউনিভার্সটা এমন একটা কোনো একটা ইয়ে ছিল, একটা এসেন্স ছিল যেটা সবসময় ছিল, যেটা থেকে ইউনিভার্সটা পুরোভাবে তৈরি হয়েছে। যখন ক্রিয়েশন বলা হয়, সৃষ্টি জিনিসটাকে বলা হয়, সৃষ্টি জিনিসটা আর তৈরি জিনিসটার মধ্যে আমাদের পার্থক্য বুঝতে হবে। গাছ থেকে যখন একটা আমরা চেয়ার তৈরি করি, কাঠ থেকে যখন একটা চেয়ার তৈরি করি, সেটাকে তৈরি বলা হয়। সৃষ্টি জিনিসটার সংজ্ঞাটাই সৃষ্টি যখন বলা হয়, তখন সৃষ্টি জিনিসটাই এক্স নিহিলো থেকে আসতে হবে। যদি তিনি বলেন যে এক্স নিহিলো থেকে এক্সিস্টেন্সে কোনো কিছু আসেনি, তাহলে তিনি গডের উপর আঙ্গুল তুলছেন যে গড এক্স নিহিলো থেকে এক্সিস্টেন্সে আসেনি, তার মানে ইউনিভার্সের কোনো একটা এসেন্স সব সময় ছিল। ঠিক আছে, তার মানে শুধুমাত্র গড ইটার্নাল নয়, গডের সাথে সাথে ইউনিভার্সের একটা এসেন্সও ইটার্নাল। তার মানে তিনি ইউনিভার্সের ইটার্নালিজমকে সাপোর্ট করছেন। তার মানে ইউনিভার্সটা ইনফিনিট রিগ্রেসও হতে পারে, ইউনিভার্সটা ইটার্নাল হতে পারে। তার মানে তার যে গডের যে ক্রিয়েশনের সংজ্ঞা বা গড বলে যে কেউ ক্রিয়েট করেছে, এই জিনিসটাকে তিনি নিজের কথার মাধ্যমেই এক্স নিহিলো থেকে এক্সিস্টেন্সের এক্স ম্যাটেরিয়াতে আসা এই সংজ্ঞাটাকেই তিনি ডিনাই করছেন। কারণ যখনই গডের ক্রিয়েশনের কথা বলা হয়, সৃষ্টির কথা বলা হয়, সেটা এক্স নিহিলো পজিশন থেকে এক্স ম্যাটেরিয়াতে আসে উইথ দ্য ডিভাইন পাওয়ার অফ দ্য গড। হ্যাঁ, এখানে আমি শেষ করছি। এবার আপনি ইয়েকে দিতে পারেন, রায়ান ভাইকে দিতে পারেন। রাহান ভাই, রাহান ভাই আছেন নাকি? ওই মিউট করে রাখছেন নাকি আপনারা? সরি রে ভাই, রাখেন। মিউট হইলো কেমনে? এক সেকেন্ড রাখেন। আনমিউট কই? রাখেন, মিউটটা কোথায়? আরে ওকে, আনমিউট। হ্যাঁ রাহান ভাই, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আপনি আছে আপনি ঠিক সরি। আছে। ভাইজান রুহুল ভাই, আসলে না আমি এরপরের বার যদি আমার সাথে কেউ ডিবেটে বসান যেখানে রেকর্ড থাকে কথাগুলি, সেরকম জায়গায় আমারে বসাইবেন। এই যে এতগুলো কথা বললাম, উনি কি বললো আমি কি বললাম, এটা কিন্তু রেকর্ড নাই। নেক্সট টাইমে আমি আমি রুহুল ভাইকে বলবো আপনি ফোরকানের আলো আমাদের একটা লাইভ স্ট্রিমিং আছে, ওইখানে আসবেন। আচ্ছা সেইখানে রায়হান ভাই, হ্যাঁ রায়হান ভাই খুব সুন্দর কথা বলেছেন, যেহেতু আপনি লাইভ স্ট্রিমের কথা বলছেন। আচ্ছা হ্যাঁ বলছি, আমি লাইভ ডিবেটের ইয়ে করতে পারি এবং এমন একটা প্ল্যাটফর্ম আপনার জন্য জোগাড় করে দিতে পারি যেখানে অসংখ্য দর্শক থাকবে। ঠিক আছে, ভাই আপনি মানে আমার আপনি আমি একটা কথা বলছি রায়হান ভাই, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। মডারেশন এমন হবে, দুই পক্ষকে সমান সময় দেওয়া হবে, পুরো লাইভ ডিবেটের যেরকম রুলস হয় সেরকম ডিবেটের রুলস মানা হবে এবং লাইভ ডিবেটটা হবে। যদি আপনি আমার সাথে ডিবেট করতে চান, অবভিয়াসলি আমি পোস্টার ছাপাতে দেবো, এমন একটা জায়গা দেবো যেখানে আপনার প্রচুর ভিউ আসবে। সংশয় চেনেন তো, সংশয় ডেইলি লাইভ, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি, কিন্তু আপনি সেখানে আমি ব্যবস্থা করে দেবো আপনার আমার ডিবেট। এখন যে আমি উত্তর দিব আমার মনে হয় না। আচ্ছা যাক, আমি উত্তর দেওয়া শুরু করি। প্রথম হইলো আপনি বারবার ব্যঙ্গোক্তি ভাবে বলতাছেন 92 বিলিয়ন লাইট ইয়ার, এর সাথে বলতাছে সে জানেও না মহাবিশ্ব যে এক্সপান্ড হইতাছে। ভাই আমি কি বলছিলাম জানেন? আমি বলছিলাম যে গ্রেভিটির কনস্ট্যান্টটা এইটা যদি একটুখানি
একটুখানি চেঞ্জ হয়। আচ্ছা একটুখানি বলতে মানুষ কি বুঝবো? একটুখানি কতটুকু? আমি যে বলছি 9.8, এটা একটুখানি। একটুখানি কি এরশাদ ভাই 9.9? আমি বললাম না, ধরো আমাদের পুরা মহাবিশ্বটা এখন আছে 92 বিলিয়ন লাইট ইয়ার। আমি যদি একটা ফিতা দিয়া যদি কল্পনায় আনেন, ফিতা দিয়া এই মাথার থেকে একটা 92 বিলিয়ন লাইট ইয়ার একটা ফিতা টানলেন, তাইলে এই ফিতার যে কোনো পয়েন্টে অতটুকু যদি চেঞ্জ করেন, তাইলে আর এই আমরা আসবো না, হিউম্যান ফর্মে আসবো না। এইটা আমি বলছি। আর ওইটা সে শুনতাছে, এর সাথে জানে না যে এটা এক্সপান্ড হইতাছে, এটা হারাইয়া যাইতাছে। অথচ এই আমারই ডিবেট, আমারই কথার মধ্যে আমি বলতেছি যে প্রত্যেকটা গ্যালাক্সি একটা আরেকটার থেকে যে সরে যাচ্ছে, সেটাও একটা কসমোলজিক্যাল কনস্ট্যান্ট একটা রেশিওতে, যেটা লাইট স্পিডের চাইতে বেশি সরে যাচ্ছে এবং আস্তে আস্তে আমাদের দৃষ্টির বাইরে চলে যাচ্ছে। আমরা এখন 36 বা 32 বিলিয়ন লাইট ইয়ার অবজারভেবল, বাকিগুলি হারায় গেছে গা। এবং প্রত্যেকটা এই যে রেট, এই যে এক্সপানশন রেট, এইটাও যদি কম বেশ হয়, তাইলেও আমরা লাইট পারমিটিং হবে না। এবং এইটার জন্য আমি স্টিফেন হকিং এর এই ফাইন টিউনিং এর উপরে আমি মানে ওর বক্তব্য দিলাম যে এইটা একটা রিমার্ক। দেখেন দুইজনের, আরেকজনের নাম আপনি জানবেন না বলে আমি দেই নাই, তার নাম হলো স্যার মার্টিন রিস। সে বলতেছে যে যে এভরি মানে এভরিওয়্যার, ওয়ার এভার উই সি ইন দ্য ইউনিভার্স, এভরিওয়্যার ইজ ফাইন টিউন। মানে হলো মাত্রাগুলি এত, মানে আপনার এই গ্রেভিটেশনাল ফোর্স এইখানে যা, সারা মহাবিশ্বের সব জায়গায় এক। এই জায়গায় যে হাইড্রোজেনের যে মাস, সব জায়গায় এক, সব জায়গায় আজকে আছে বলেই তো আজকে আমরা ফর্মুলা বানাইতে পারছি, E=mc² বানাইলাম কেমনে? কারণ থিওরি তো অলরেডি আসিল, ল ল আসিল বলে তো সৃষ্টি হয়েছে। ওই ল কি ল, এইটাই বিজ্ঞানীরা বাইর করতে চেষ্টা করতেছে। এই মহাবিশ্বটা কিভাবে সৃষ্টি হইলো, যখনই ওরা দেখে প্যাটার্ন, প্যাটার্ন দেখলে তো ফর্মুলা বার হয়। যদি র্যান্ডমলি ঘটে তাহলে কি ফর্মুলা বানাইতে পারে? মনে করেন আমি দিলাম 1 3 5 7 9, ফট করে গেলো ওয়েট এ মিনিট, একটা প্যাটার্ন দেখতেছি, প্রত্যেকবার 2 2 2 গ্যাপ। হ্যাঁ, এই যে ফর্মুলা বানাইতে পারলো যে আমি কোন প্যাটার্নে যাচ্ছি। হোল ইউনিভার্স ইজ এ ফাইন প্যাটার্ন, যার জন্যই আমরা এত ল বাইর করতে পারতাছি, নিউটনের ল, আইনস্টাইনের ল। এই যে আবার কার্ভেচার, ওটা তো অন্য জিনিস। আমি যে আর্গুমেন্টটা দিলাম কালাম কসমোলজিক্যাল, আচ্ছা আমি স্টিফেন হকিং এর ওই ডায়লগটা বলি তাহলে বুঝেন। ল, আইন, আইন কিন্তু কোনো জিনিস সৃষ্টি করতে পারে না। আইন, আইন, আইন কেউ বানাইতে হয়, আর ওই আইন অনুযায়ী কাজটা করতে হয়। একটা ম্যাটার যার কোনো কনসাস নাই, চেতনা নাই, ইচ্ছা শক্তি নাই, এনার্জি নাই, সে কিভাবে আইন তৈরি করবে? আইন কেন, কারা তৈরি করে? একটা উদ্দেশ্য নিয়ে আইন তৈরি করে। হ্যাঁ, ল তৈরি করে। এই যে আমরা বলি ন্যাচারাল ল, মানে কি নেচারে কিভাবে ঘটতেছে ঘটনাগুলি, সেগুলো দিয়ে আমরা বের করি যে এই ফর্মুলায় এই কাজগুলি নেচারে হইতেছে। ওই ফর্মুলা কিন্তু আমরা বানাই নাই, ওই পদার্থরা বানায় নাই, কিন্তু ওই পদার্থরা কিন্তু ফর্মুলা বানায় নাই। ফর্মুলাতে পদার্থগুলি সৃষ্টি হইতেছে, স্টার সৃষ্টি হইতেছে, গ্যালাক্সির সৃষ্টি হইতেছে, সমস্ত কিছু আমরা খালি অবজার্ভ করতেছি, আর কিভাবে ঘটতেছে সেটা বাইর করতেছি। তো দেখেন এখানে এই স্টিফেন হকিং তারে তখন বলছিল যে তুমি কি গড বিশ্বাস করো কিনা? সে বলছিল না না, আমি তো কোনো গড বিশ্বাস করি না, এই গড ছাড়াই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। তার ডায়লগটা খেয়াল করেন, আমি একটা এক্স্যাক্টলি কোট করতেছি স্টিফেন হকিং এর। সে বলতেছে বিকজ দেয়ার ইজ এ ল, যেহেতু আইন একটা আছে, সাচ অ্যাজ গ্রেভিটি, মানে গ্রেভিটির মতন একটা আইন আছে, ল, দ্য ইউনিভার্স ক্যান অ্যান্ড উইল ক্রিয়েট ইটসেলফ ফ্রম নাথিং। খেয়াল করেন ওর কথাটা, মানে যেহেতু গ্রেভিটির মতন একটা ল আছে, তাইলে ইউনিভার্স এটা অটোমেটিক্যালি এটা নাথিং থেকে ক্রিয়েট হইতে পারে। কারণ তাইলে 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 সৃষ্টিকর্তা কেডা? ও বলতেছে গ্রেভিটি হইলো সৃষ্টিকর্তা, মানে গ্রেভিটিটা থাকলেই হবে, এরপরে এটা স্পন্টেনিয়াসলি ঘটবে। এটা আমার কথা নাই, স্টিফেন হকিং এর কথা। আচ্ছা, আর ওই যে কথাটা কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্টে উনি ধরতে পারে নাই। উনি মহাবিশ্বের মধ্যে আমরা যা দেখতাছি কোনটা কিভাবে হচ্ছে সেগুলোর বর্ণনা দিচ্ছে।
আর সেই বর্ণনায় আমার কথাটারই সে ফার্স্ট প্রেমিসটা অ্যাকসেপ্ট করলো। কি ফার্স্ট প্রেমিস ছিল? আমরা মহাবিশ্বের আমাদের অবজারভেবল, আমরা যে ইউনিভার্সের মধ্যে আছি, এইখানে যখনই কোনো কিছু আমরা দেখি এক্সিস্টে আসে, তার পিছনে একটা কারণ থাকে, কজ থাকে। এইটা আমরা দেখতেছি, মানে উইদাউট কজে কোনো এফেক্ট হয় না যে কোনো কিছু। একটা বল যদি এখানে বসে থাকে, হঠাৎ করে যদি বলটা চলে, বলের কেউ না কেউ ধাক্কা দিতে হয়, তার মানে ফোর্সটা হইল কজ। তাহলে ফোর্স না দিলে বল চলবে না। তাহলে বল চলার পিছনে এই যে শুরু হইলো, তার মানে পিছনে একজন মুভার আছে যে ধাক্কা দেয়। এগুলোই বলতেছে, এটাই তো আমার ফার্স্ট প্রেমিস, যে সমস্ত কিছু যা কিছু দেখি প্রত্যেকটার পিছনে একটা কারণ আছে। আর ইউনিভার্সটা যেহেতু ঘটছে, তাহলে এর পিছনে কারণ আছে, সেই কারণটা হলো গড। এখন আপনি বলতে পারেন এটা গড কেন হবে? এটা তো একটা একটা